খবর শুনছেন হুগলি নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো শুভেন্দু রাষ্ট্রপতির শাসনের দাবির বিরুদ্ধে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বড় বিপদের মুখে মমতা। কর্তব্যে গাফিলতি বরদাস্ত নয়, অসম্পূর্ণ কাজ শেষ করতে কড়া বিজ্ঞপ্তি নবান্নের। টাকা চেয়ে ব্ল্যাকমেল, প্রকাশ্যে হুমকি চ্যাট, বিশ্বভারতীর ছাত্রীর আত্মহত্যার ঘনাচ্ছে রহস্য। দেব কুণালের পায়ে পা দিয়ে ঝগড়া, এসব টু পিস নামায় দিও বলে চরম খোঁচা ঘোষবাবুর। হাত পা বাঁধা ভগবান গোলা শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার বলাগড়ে। বারে বারে কেন বদল আদেশনামা, আরজিকর কাণ্ডে প্রশ্ন তুলে শাসককে নিশানা বিজেপির। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি দাবি করেছিলেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে এবং কেন্দ্রীয় সরকারের উচিত রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করা। তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুর এই দাবিকে নাকচ করে দিয়েছে, এমনটাই জানা গিয়েছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে আরজিকর কাণ্ডের পর শুভেন্দু অধিকারী এই দাবি করেন, কিন্তু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের মতে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করলে আইনগত জটিলতা তৈরি হবে এবং বিজেপির মুখপূর্বে এ ধরনের পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সহানুভূতি স্রোত সৃষ্টি করবে, যা তৃণমূলের জন্য সুবিধাজনক হবে। এছাড়া কেন্দ্রীয় সরকার মনে করে যে রাজ্যে আন্দোলন বিপথগামী হচ্ছে এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটছে না। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের বিশৃঙ্খলার কোনো লক্ষণ নেই, তাই সরকারের পতনের আশঙ্কা নেই এবং রাষ্ট্রপতি শাসন জারি করার কোনো প্রয়োজন নেই। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট করেছে যে তারা বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে নয়। পরিবর্তের জন্য বঙ্গ বিজেপি নেতাদের দলকে আন্দোলনমুখী করে তুলতে হবে। রাষ্ট্রপতি শাসন জারির দাবি করে কেন্দ্রের ঘাড়ে বন্দুক রেখে গুলি চালানোর কোনো সুযোগ নেই। বিজেপির লক্ষ্য হলো পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন ঘটানো, রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে নয়। অতএব শুভেন্দু অধিকারী বা অন্য কেউ রাষ্ট্রপতি শাসনের দাবি করলেও কেন্দ্রীয় নেতৃত্ব তাদের এই আবদার পূরণে আগ্রহী নয়। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। সরকারি কাজে কোনো গাফিলতি বরদাস্ত নয়, তা দেখতে পেলেই কাজের নিয়ম লঙ্ঘন বলে ধরা হবে, মিলতে পারে শাস্তিও। শনিবার এই মর্মে নবান্নের তরফে কড়া বিজ্ঞপ্তি জারি করা হলো। সোমবার নবান্নে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এই বিজ্ঞপ্তি সতর্কতামূলক বলে ধরে নেওয়া হচ্ছে। মুখ্য সচিব মনোজ পন্থের বার্তা, সমস্ত অসম্পূর্ণ সরকারি কাজ সময়ের মধ্যে শেষ করতে হবে এবং সেই সংক্রান্ত রিপোর্ট সময় মতো জমাও দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে। শনিবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 2024 সালের লোকসভা নির্বাচন, উপনির্বাচনের কারণে আদর্শ আচরণবিধি লাগু থাকায় কোনো কাজে বিশেষ অগ্রগতি হয়নি। বিশেষত বেশ কয়েকটি জেলায় কাজের ক্ষতি হয়েছে, কারণ সেসব জেলা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছিল। গত 4 মাস ধরে প্রত্যাশা মতো কাজ হয়নি, তবে এবার সময় এসেছে সেই ক্ষতি পূরণ করার। এবার কাজে আরও গতি আনতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন মুখ্য সচিব। সময়ের মধ্যে সমস্ত সরকারি কাজ শেষ করতে হবে বলে সংশ্লিষ্ট দপ্তরের সচিব আধিকারিকদের মনে করিয়ে দিয়েছেন। বিশেষ জোর দিতে হবে গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, নিয়োগ, যোগাযোগ ব্যবস্থার দিকে, যা এতদিন কার্যত থমকে ছিল। আগামী 9 তারিখ দুপুর 1টায় নবান্নে প্রশাসনিক কাজের পর্যালোচনা বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার আগে বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতির রিপোর্ট প্রস্তুত রাখতে বললেন মুখ্য সচিবকে। সেই সঙ্গে বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে কাজের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি, ফাঁকিবাজি ধরা পড়লে তা কর্তব্যের নিয়ম লঙ্ঘন বলে ধরে নেওয়া হবে। এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে সমস্ত দপ্তরের প্রধান সচিব, জেলা শাসক, রাজ্য পুলিশের শীর্ষ কর্তা সহ পুলিশ কমিশনার, পুলিশ সুপারদের। 9 তারিখের বৈঠকে তাদের সকলেরই উপস্থিতি আবশ্যক বলে জানা গিয়েছে। বিশ্বভারতী ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য, ব্ল্যাকমেলের শিকার হয়ে বিশ্বভারতী ছাত্রীর আত্মহত্যা। উঠছে প্রশ্ন, হুমকি দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার করেছেন তদন্তকারীরা। সব দিক খতিয়ে দেখছেন শান্তিনিকেতন থানার পুলিশ। বোনের গুরুতর দুর্ঘটনা ঘটেছে
অপারেশনের জন্য 5 লক্ষ টাকার প্রয়োজন। এইভাবেই সাহায্য চেয়ে বন্ধু ও অধ্যাপকদের কাছে অর্থ সংগ্রহ করেছিল বিশ্ববিদ্যালয়ের শিল্প সদনে মৃত ছাত্রী অনামিকা সিং। কিন্তু পরিবার সূত্রে জানা গিয়েছে এমন কোনো ঘটনাই ঘটেনি। তাহলে কেন এত টাকার প্রয়োজন হয়েছিল, যার জন্য সহপাঠী ও অধ্যাপকদের এমন মেসেজ করতে বাধ্য হয়েছিল অনামিকা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই চাঞ্চল্যকর হোয়াটসঅ্যাপ চ্যাটের হদিশ পেয়েছে পুলিশ। অনামিকাকে কে ব্ল্যাকমেল করছিল, তার উদ্দেশ্যই বা কি, সেই বিষয়গুলোই এখন খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানা। গত 7ই আগস্ট বন্ধু ও অধ্যাপকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অনামিকা লেখেন, আমি স্নাতক 3য় বর্ষের 5ম সেমিস্টারের ছাত্রী। আমার বোনের একটি গুরুতর দুর্ঘটনা ঘটেছে। অপারেশনের জন্য 5 লক্ষ টাকার প্রয়োজন। আমার পরিবার ইতিমধ্যেই 4,30,000 টাকা জোগাড় করতে পেরেছে। অপারেশন করতে এখনো 70,000 টাকা প্রয়োজন। আর্থিক সাহায্যের জন্য সকলকে অনুরোধ করছি। অপারেশনের পর সকলকেই টাকা ফিরিয়ে দেব। এই ঘটনায় শিল্প সদনের কম বেশি সকলেই তাকে সাহায্যের হাত বাড়িয়ে প্রায় 70,000 টাকা তার অ্যাকাউন্টে জমা করেন। কিন্তু তারপর থেকেই অনামিকাকে খুব বেশি শিল্প সদনে দেখা যেত না। এমনকি শিক্ষক দিবসের দিনেও তাকে দেখা যায়নি। বেশ কিছুদিন ধরেই তিনি একা একা থাকছিলেন, এমনটাই তার সহপাঠীরা জানিয়েছেন। অনামিকার শান্তিনিকেতনের আম্রপালি হোস্টেলে থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যে তার রুমমেটরা তাকে অসুস্থ অবস্থায় দেখতে পেলে তড়িঘড়ি ওয়ার্ডেনকে ডাকেন। হোস্টেল সূত্রে জানা গিয়েছে ওয়ার্ডেনকে অনামিকা বলেন, বিষ খেয়েছি, আমাকে বাঁচান। ক্রমাগত বমি করছিলেন। তড়িঘড়ি বিশ্ববিদ্যালয়ের পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় বোলপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু ওই রাতেই তার মৃত্যু হয়। কর্তৃপক্ষের তরফে পরিবারকেও খবর দেওয়া হলে শুক্রবার সকালে বোলপুরে অনামিকার বাবা, মা ও দাদা উপস্থিত হন। সেখানে সাংবাদিকদের মা প্রেমলতা দেবী বলেন, কোনো কিছুর চাপে পড়েই মেয়ে এই পদক্ষেপ নিয়েছে। আমরা সত্য জানতে চাই। ঘটনা প্রসঙ্গে তার এক সহপাঠী বলেন, টাকা পাঠানোর পরেও অনামিকা উৎকণ্ঠায় ছিল। জিজ্ঞেস করায় সে হোয়াটসঅ্যাপ চ্যাটে জানায়, আমার শরীর ঠিক নেই। এক ব্যক্তি লোনের জন্য আমাকে মানসিক অত্যাচার করছেন। আমার কাছে টাকা কম, তারপরও আমাকে হুমকি দিচ্ছেন। কি করব কিছু বুঝতে পারছি না। এরপর অনামিকা অভিযুক্তের সঙ্গে সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাটের কথোপকথন তার ওই বান্ধবীকে পাঠিয়ে দেন। বিস্ফোরক সেই কথোপকথনে এক ব্যক্তি অনামিকাকে হুমকি দিয়ে লেখেন, রুপিয়া অ্যারেঞ্জ कीजिए, क्या होने वाला है मालूम चलेगा आपको। পাল্টা অনামিকা লেখেন, क्या करेंगे आप, धमकी दे रहे हो। উত্তর আসে, ওয়েট করো, মালুম চলেগা। এদিকে অধ্যাপক ও সহপাঠীদের দেওয়া টাকাও অনামিকার অ্যাকাউন্টে নেই। পরিবর্তে দুটি অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। সেই অ্যাকাউন্টগুলি কার, কি কারণে অনামিকা তাকে টাকা পাঠিয়েছিল, এই উত্তরগুলি পেলেই অনামিকার মৃত্যুর কারণ জানা যাবে। আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল পরিস্থিতির মধ্যেই শনিবার এক দ্বৈরথ দেখা গেল। তৃণমূলের সকাল থেকে বিকেল পর্যন্ত সমাজ মাধ্যমে খুল্লা বচসা চলল ঘাটালের সাংসদ দেব তথা দীপক অধিকারী ও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের মধ্যে। শুরুটা করেছেন কুণাল। শনিবার সকালে এক্স হ্যান্ডেলে দুটি ছবি পোস্ট করেছেন কুণাল। তার একটিতে লেখা, ঘাটাল হাসপাতালের ডায়ালিসিস বিভাগের উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর অন্য ছবিতে লেখা, ঘাটাল হাসপাতালে ওই ডায়ালিসিস বিভাগের উদ্বোধন করছেন সাংসদ দেব। এই ছবি দুটি পোস্ট করে কুণাল লেখেন, গত 12ই মার্চ ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে সিএম এর নাম পাল্টে এমপি হলো। খোঁচা দিয়ে কুণাল বলেন, সুপারস্টার একেই বলে। এলাকার মানুষ তো অবাক। অভিনন্দন দেব। এর কয়েক ঘন্টা পর দেখা যায় দেব একটি জবাব এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তাতে লেখা যে তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিনের জন্য। সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন। এরপর এক সপ্তাহ আগে মেশিনগুলো এসেছে। তাই হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে তিনি উদ্বোধন করেছেন, যাতে সাধারণ মানুষ পরিষেবার ব্যাপারে জানতে পারে। এখানে না থেমে দেব লেখেন, শেষে একটাই কথা বলবো, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তাতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো। কিন্তু কুণালও থামবার পাত্র নন। তিনি ফের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, দিদির উদ্বোধন ছবিতেই স্পষ্ট, যত যন্ত্র আসুক উদ্বোধন দুবার হতে পারে না, উদ্বোধক বদলায় না, এসব টুপি সিনেমায় দিও। দেবের উদ্দেশ্যে কুণাল আরো বলেন, আমরা শ্রমজীবী সৈনিকরা বিষ পান করে লড়ে অপ্রিয় হচ্ছি, তুমি চৈতন্য দেব সাহায্য পেশা সৌজন্যের নামে কুৎসাকারীদের সঙ্গে আধিক্ষেতা করছো। তৃণমূলের শেষ এরকম খোলাখুলি ঝগড়া সম্ভবত লেগেছিল দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন ও বাবুল সুপ্রিয়র মধ্যে। বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘর থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনেই ইন্দ্রনীলকে যা নয় তাই বলেছিলেন বাবুল। এবারে ঝগড়াটা আরো বেশি হাটখোলা। ব্যাপারটায় ইতি টানতে এরপর গণেশের একটি ছবি পোস্ট করে দেব
লেখেন, ভগবান আমাদের সবাইকে সৎ বুদ্ধি দিক। কিন্তু কুণাল সেখানেও দেবকে ছেড়ে কথা বলেননি। তিনিও গণেশের একটি ছবি পোস্ট করে লেখেন, ভগবান সব দুমুখো সুবিধাবাদীদের মুখোশ খুলে দিক। পর্যবেক্ষকদের অনেকের মতে দেবের ব্যাপারে কুণালের এই সমস্যা অনেক দিনের। কুণাল মনে করেন দেব যে সৌজন্যের রাজনীতির কথা বলেন তা আসলে মোরগ। বাস্তবে দেব সুবিধাবাদী, কৌশলে দুদিকের সঙ্গে সম্পর্ক রেখে চলেন, আর তাই সুযোগ পেলেই দেবকে কটাক্ষ করতে ছাড়েন না কুণাল। আবার এসব ব্যাপারে পারতপক্ষে জবাব দেন না দেব। কিন্তু শনিবার কুণাল যে পোস্ট করেছেন তারপর দেবের জবাব না দিয়ে চুপ করে থাকার উপায় ছিল না, কিন্তু জবাব দিয়েও খুব যে ভালো হলো তা নয়। শনিবার দেব কুণালের এই ঝগড়া জমিয়ে রাখলো সমাজ মাধ্যম। হাত পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বলাগড়ের সিজা কামালপুরে। মৃতের নাম সাগর শেখ, বয়স 23, বাড়ি মুর্শিদাবাদের ভগবান গোলা থানার হনুমন্ত নগরে, পরিযায়ী শ্রমিক তিনি। শনিবার তার দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই যুবককে। তার সঙ্গে কাজ করতে আসা বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা গিয়েছে কয়েকদিন আগে জনা 25 পরিযায়ী শ্রমিক পিএইচ জলের পাইপ লাগানোর কাজে বলাগড়ে আসেন। বলাগড়ে সিজা কামালপুরে বাসস্ট্যান্ডের কাছে একটি সুপার মার্কেটে থাকছিলেন তারা। সেখানেই একটি ঘরে এদিন হাত পা বাঁধা অবস্থায় সাগরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ প্রথমে জিরাট আহমেদপুর হাসপাতালে পাঠানো হয়, পরে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে ওই শ্রমিককে। এদিকে ঘটনার পর কয়েকজন শ্রমিক পালিয়ে যাচ্ছিলেন। স্থানীয় লোকজন তা জানতে পেরে পুলিশকে জানান। তাদের আটক করেছে পুলিশ। সব মিলিয়ে 20 জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার কিনারা করতে চাইছে পুলিশ। শ্রমিকদের নিজেদের মধ্যে গন্ডগোলের জন্য এই ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্বাধীনতা দিবসের প্যারেডে কোন চিকিৎসকরা অংশগ্রহণ করেছিলেন, কাদের নামে জারি হয় নির্দেশ, তা নিয়ে ছড়িয়েছে চরম বিভ্রান্তি। এ নিয়ে এবার শাসককে নিশানা করল বিজেপি। পাশাপাশি আরজিকর কাণ্ড নিয়ে নয়া বিতর্ক উস্কে দিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। বিজেপির তরফে স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নেওয়া চিকিৎসকদের তালিকা এবং কারা কারা সেদিনের প্যারেডে অংশ নিয়েছেন সে সংক্রান্ত 10 দফা প্রশ্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে জবাব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিজেপির তরফে দাবি করা হয়েছে 8ই আগস্ট চিঠিতে এসএসকেএম হাসপাতাল ও সংলগ্ন যে ক্রসিং থেকে প্যারেড শুরু হয় সেখানে 4-5 জন চিকিৎসককে হাজির হওয়ার কথা বলা হয়েছিল। তাতে মেমো নাম্বার সহ সঠিক পদ্ধতিতে চিঠি প্রকাশিত হয় স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে। আরেকটি চিঠি যেটিকে আসল বলে দাবি করা হয়েছে সেই চিঠিটি স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না। বদলে 6ই আগস্ট ইস্যু হওয়া একটি চিঠির উল্লেখ করা হয়েছে বিজেপির তরফে, যে চিঠিটি এখনো স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে রয়েছে। তাতে নেই কোনো মেমো নাম্বার। সেই চিঠিতে উল্লেখ রয়েছে 34 জন চিকিৎসকের তালিকা। উল্লেখ্য, গত 9ই আগস্ট আরজিকর হাসপাতাল থেকে উদ্ধার হয় নির্যাতিতার দেহ। সেই দিনই ভোর 5:30টায় হাসপাতালে থেকে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া শুরু নিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করে স্বাস্থ্য দপ্তর। সেই নির্দেশিকার সামনে আসাতে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিজেপির দাবি প্রতিদিন 7:30টায় মহড়া শুরুর নির্দেশ দেওয়া হলেও কেন ওই দিনই ভোর 5:30টায় মহড়ার নির্দেশ দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা দরকার। নির্দেশিকায় যে 3 জন চিকিৎসকের মহড়ায় উপস্থিত থাকার কথা বলা হয়েছে তাদের মধ্যে একজন ছিলেন সন্দীপ ঘোষ, ঘনিষ্ঠ চিকিৎসক অভিক দে। প্রবল চাপে পড়ে যাকে সাসপেন্ড করেছে রাজ্য। 6 তারিখের আদেশনামায় নর্থ বেঙ্গল, মালদা, বর্ধমান, কোচবিহার মেডিকেল কলেজ থেকেও ডাক্তার আনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে বিজেপির তরফে। সাধারণত রেড রোডের সবচেয়ে কাছের হাসপাতালে এসএসকেএম সেখানে রিপোর্ট করতে না বলে কিভাবে আরজি করে রিপোর্ট করতে বলা হলো সেই প্রশ্নও তুলেছেন বিজেপি নেতৃত্ব। দুটি নির্দেশিকার মধ্যে কোনটি আসল? কেন সকাল 5:30টায় রিপোর্টের আদেশ? প্রশ্ন বিজেপির। আজ এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো খবর নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন। ধন্যবাদ।